আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এটা কি সবটা মেনে নিয়েছে? আর আপনি যে এখানে এসেছেন তাও জানেও? সবই জানে, অনেক বুঝেছি। হয়তো বুঝেছে, হয়তো বুঝেনি, কিন্তু ও আমায় কথা দিয়েছে আর কখনোই উল্টাপাল্টা কিছু করবে না। যদি না মানে? চুপ হয়ে গেল শুভ্র। ছলো ছলো চোখে তাকালো সে বর্ষার দিকে। তবে কি বর্ষা তাকে বুঝলো না? রাত 10টার কাটায় ছুঁই ছুঁই। বিছানায় চুপচাপ বসে আছে হিয়া। তার মাথার ভেতর হাজারো প্রশ্ন এসে উঁকি মারছে তাকে। 1. বাবা কেন নির্মলের হসপিটালে গেল? 2. আজ বাবা নির্মলের কথা শুনে কোনো কথা বলল না কেন? 3. বাবা কি বিয়েটা দিতে আদৌ রাজি হবে? এই রকম হাজারো কথা এসে বাড়ি মারছে হিয়ার মাথায়। এমন সময় হিয়ার দরজায় নক করলো হিয়ার বাবা। বলল, আসবো? আচমকাই বাবার ভয়েস কানে আসতে নিজের ভাবনা থেকে বেরিয়ে আসলো হিয়া। তৎক্ষণাৎ বসা থেকে উঠে দাঁড়িয়ে হতভম্ব গলায় বলল সে। বাবা আসো, পারমিশন লাগে নাকি? উত্তরে তেমন কিছু না বলে ভেতরে ঢুকলো হিয়ার বাবা। তারপর বলল, তোমার সাথে কিছু কথা ছিল। বুকটা যেন কেঁপে উঠল হিয়ার। ভয় হচ্ছে ভীষণ। না জানি কি বলে তার বাবা। যদি বিয়েটা করতে বারণ করে তবে? হিয়া তার সকল ভাবনাকে সাইডে রেখে বলে উঠল, বলো। হিয়ার বাবা খাটে বসলো আগে। তারপর হিয়াকে নিজের সামনে জায়গাটা দেখিয়ে বলল, এখানে বসো। হিয়াও বসলো। বুক কাঁপছে তার। হিয়া বসতেই হিয়ার কপালে হাত রাখলো হিয়ার বাবা। তারপর আবেগী কণ্ঠে বলে উঠল, তুই যে কবে এত বড় হয়ে গেছিস বুঝতেই পারিনি। বাবার কথা শুনে হিয়া অবাক হলো খুব। বাবার মুখে এত আবেগী কথা এই প্রথমবারই শুনছে সে। হিয়া ছলো ছলো চোখে বাবার দিকে তাকিয়ে বলল, কিছু কি হয়েছে বাবা? না, কি হবে? হিয়া চুপ করে রইল। বাবার কথার পাল্টা উত্তর হিসেবে কি বলবে বুঝতে পারছে না সে। হিয়াকে চুপ থাকতে দেখে আবারও বলে উঠল হিয়ার বাবা, নির্মলকে তুই ভালোবাসিস হিয়া? সঙ্গে সঙ্গে রুহু সমেত কেঁপে উঠল হিয়ার। এখন কি বলবে সে? এত বড় প্রশ্নের উত্তরটা তো জানা হিয়ার, কিন্তু বাবার সামনে কি করে বলবে সে? হিয়াকে এবারও চুপ থাকতে দেখে আবারও বলে উঠল হিয়ার বাবা, কি হলো বলছিস না কেন? বিয়ে করতে চাস তুই নির্মলকে? এবার আর চুপ থাকতে পারল না হিয়া। মাথা নিচু করেই উপর নিচ মাথা নাড়ল সে, যার উত্তর চায় সে। মেয়ের মাথা নাড়ানো দেখে শুধু এতটুকুই বলল হিয়ার বাবা। ঠিক আছে। তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো হিয়ার বাবা। বেরিয়ে যেতে লাগলেন হিয়ার রুম থেকে। যা দেখে হিয়াও বসা থেকে উঠে দাঁড়ালো। তারপর হতভম্ব গলায় বলল, বাবা। হিয়ার কণ্ঠ শুনেই দাঁড়িয়ে পড়ল হিয়ার বাবা। পেছনে ঘুরে তাকালেন মেয়ের পানে। বাবাকে নিজের দিকে তাকাতে দেখেই আবারও মাথা নিচু করে বলল হিয়া, নির্মল খুব ভালো ছেলে বাবা, একটু রাগী কিন্তু ভালো। উত্তরে শুকনো হেসে বলল হিয়ার বাবা, জানি আমি। এতটুকু বলেই হিয়ার বাবা বেরিয়ে যায় রুম থেকে। আর হিয়া জাস্ট নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে রইল বাবার যাওয়ার পানে। আর মনেই ভাবল, বাবা কি তবে মেনে নিল তার আর নির্মলের বিয়েটা? নিঝুম রাতের নিঝুম নিরালায় এখনো ঠায় দাঁড়িয়ে আছে শুভ্র বর্ষা। কারো মুখেই কোনো কথা নেই। শুভ্র এখনো বুঝতে পারল না বর্ষার দিকটা। বর্ষা কি তার ভালোবাসা গ্রহণ করলো নাকি করলো না, বুঝতে চাইল না। হঠাৎই বর্ষা বলে উঠল, রাত তো অনেক হয়েছে, ঘুমাবেন না? শুভ্র শীতল দৃষ্টিতে তাকালো বর্ষার পানে। তারপর ওর হাত ধরে শীতল কণ্ঠে বলল, তুমি কি আমায় বুঝলে না বর্ষা? বর্ষা শুনল শুভ্রের কথা, ভাবলো অনেক কিছু। তারপর বলল, আমার ভীষণ ঘুম পেয়েছে শুভ্র, আমরা কাল কথা বলি। এতটুকু বলে নিজের হাতটা ছাড়িয়ে ছাদ থেকে নেমে পড়ল বর্ষা। আর শুভ্র স্তব্ধ হয়ে বর্ষার যাওয়ার পানে তাকিয়ে থেকে বলল, তুমি কি আসলেই আমায় বুঝলে না বোকারানি? আরেকটি সোনালি সকাল।
জানালার কার্নিশ বেয়ে আসছে মৃদু রোদ্দুরের ছোঁয়া। সেই রোদ্দুরের ছোঁয়া এসে পড়ল শুভ্রের মুখে। বেঘরে ঘুমিয়ে আছে সে বিছানা জুড়ে। হুট করেই কাল রাতের বর্ষার চলে যাওয়ার দৃশ্য ভেসে আসলো শুভ্রের সামনে। তৎক্ষণাৎ ঘুমটা ভেঙে গেল তার। মন খারাপ হলো আনমনে। শুভ্র শোয়া থেকে উঠে বসলো। শান্তি মিলছে না তার। কোথায় ভাবলো বর্ষা তাকে মেনে নিবে, কিন্তু হলো কই। খানিকটা বিরক্ত প্রকাশ করলো শুভ্র। চোখ মুখে হাত দিল তৎক্ষণাৎ। হঠাৎই চোখ গেল তার বিছানার পাশ দিয়ে থাকা সাদা রঙের কফির কাপের দিকে। ওপরটা লাভ আকৃতির, সাথে পাশেই ছোট্ট চিরকুটে মুচকি হাসির ইমোজি দিয়ে লেখা, শুভ সকাল মাই কিউট জামাই, স্পেশাল কফি অনলি ফর ইউ। বর্ষার কাণ্ডে ভয়ঙ্করভাবে খুশি হলো শুভ্র। তৎক্ষণাৎ খুশি মনে কফির কাপে চুমুক দিল সে। সাথে সাথে তার সোনালি সকাল করলার মতো তিতা হয়ে গেল, কারণ কফিতে চিনি হয়নি। সাথে সাথে চেঁচিয়ে ডাকলো সে, বর্ষা। সকাল সকাল শুভ্রের চেঁচানো শুনে থমকে গেল বর্ষা। সঙ্গে সঙ্গে রান্নাঘর ছেড়ে ৫-১০ কিছু না ভেবেই এক প্রকার রান্নাঘর ভেঙে চুরে দৌড় দিল সে। তার এমন কাজে আশেপাশের লোকজন সবাই হতভম্ব হয়ে গেছে, যদিও রান্নাঘরে তাদের বাড়ির কাজের লোক ছাড়া আর কেউ ছিল না। সিঁড়ি বেয়ে হতভম্ব হয়ে উপরে উঠে চলে গেল বর্ষা তার আর শুভ্রের রুমের কাছে। তারপর দরজা খুলে হতভম্ব গলায় বলল সে, কি হয়েছে, কি হয়েছে? বর্ষা এতটাই জোরে এসে দরজা খুলল যে শুভ্র নিজেও ঘাবড়ে গেল, কিন্তু নিজেই সেই ঘাবড়ানোকে পুরোপুরি সাইডে রেখে রাগী কণ্ঠ নিয়ে বলল, এটা কি বানিয়েছো তুমি? শুভ্রের কথা শুনে বেশ স্বাভাবিকভাবেই এগিয়ে এসে বলল বর্ষা, কেন কফি? এটা কফি? কেন আপনি চা ভেবেছিলেন? শুভ্রের চাহনি দেখে বলে উঠল বর্ষা। আরে না বলে বুঝবো কিভাবে? খেয়ে দেখো। বর্ষাও তাই করল। কফির কাপটা হাতে নিয়ে চুমুক দিল সে। একটুখানি কফি খেতেই চোখ মুখ কুঁচকে বলে উঠল, এ মা, এটা কি? ছি ছি ছি, এটা তো করলার চেয়েও তিতা। তিতা না, এটা তোমার স্পেশাল কফি। উত্তরে দাঁত কেলানি হাসি দিয়ে বলল বর্ষা। সরি জামাই, খুশির ঠেলা কফিতে চিনি দিতেই ভুলে গেছি আমি। শুভ্রের চাহনি দেখে বর্ষা শুভ্রের দুগাল টেনে বলল, আমার গুলুমুলু জামাইটা রাগ করে না। আমি এক্ষুনি আপনার জন্য নতুন করে চিনি দিয়ে কফি বানিয়ে আনছি। বলেই রুম থেকে বেরিয়ে গেল বর্ষা। আর শুভ্র জাস্ট হাবলার মতো তাকিয়ে রইল বর্ষার যাওয়ার পানে, যেন যা হলো সব তার মাথার ওপর দিয়ে গেল। শুভ্র গালে হাত দিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর চলে গেল ওয়াশরুমের দিকে। পাক্কা আধ ঘন্টা বসে শুভ্রের জন্য আবার কফি বানিয়ে নিয়ে এসেছে বর্ষা। এবার ভুল করেনি সে। খুব সুন্দর মতোই কফিতে চিনি দিয়ে স্পেশাল কফি বানিয়েছে শুভ্রের জন্য। বর্ষা রুমের ভেতরে ঢুকেই বলল, জামাই আপনার আর কিছু বলার আগে শুভ্রকে রুমে না দেখে হতাশ হলো বর্ষা। পরক্ষণে ওয়াশরুম থেকে পানির শব্দ পেতে বুঝলো সে শুভ্র ওয়াশরুমে আছে। আনমনেই বলল, ওহ, আপনি ওয়াশরুমে গেছেন? ভেবেই কফির কাপটা টেবিলের ওপর রাখলো বর্ষা। তারপর এলোমেলোভাবে থাকা বিছানাটা গোছাতে ব্যস্ত হয়ে পড়ল সে। এরই মাঝে ওয়াশরুমের দরজা খুলে ব্ল্যাক ট্রাউজার আর সাদা টি শার্ট পরে চুল মুছতে মুছতে বাইরে বেরিয়ে আসলো শুভ্র। শুভ্র ওয়াশরুম থেকে বেরিয়েছে এটা বুঝতে পেরে পেছনে ঘুরে তাকালো বর্ষা। তারপর বলল, আপনি এসেছেন, এই আপনার কফি। প্রতি উত্তরে কিছু বলে না শুভ্র। একটু একটু করে এগিয়ে যায় বর্ষার দিকে। শুভ্রের কাণ্ডে শুরুতে কিছু না বুঝলেও পরক্ষণেই নিজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে শুভ্রকে নিজের দিকে আসতে দেখে বলে উঠল বর্ষা, আপনার কি কিছু লাগবে শুভ্র? উত্তরে মাথা নাড়িয়ে বলল শুভ্র, কি লাগবে বলুন, আমি এনে দিচ্ছি। বলেই সাইডে সরে যায় বর্ষা। বর্ষার কাণ্ডে হাসল শুভ্র, বলল, তোমায় ভয় পেলে তো বেশ লাগে। শুকনো ঢোক গিলল বর্ষা। তারপর বলল, ভয় কই, আমি তো ভয় পাচ্ছি না। আবারও হাসল শুভ্র। বসে পড়ল সে বিছানায়। কফির কাপে হাত দিল, আবার বলল, এবার স্পেশাল বানিয়েছো তো?
চিনি দিয়েছি এতটুকু জানি। হেসে ফেলল শুভ্র। এই বোকারানির বোকা বোকা কথাবার্তা সবই বেশ লেগেছে শুভ্রের। শুভ্র কফির কাপে চুমুক দিল। শুভ্র চুমুক দিতেই বলে উঠল বর্ষা। এবার সব ঠিক আছে তো? জবাব দেয় না শুভ্র, শুধু কড়া দৃষ্টিতে তাকায় বর্ষার দিকে, যা দেখে বর্ষা বলে উঠল। এবারও ভালো হয়নি, কিন্তু এবার তো আমি মনে করে চিনি দিয়েছিলাম। উত্তরে হুট করেই হেসে ফেলল শুভ্র, বলে খুব ভালো হয়েছে। সঙ্গে সঙ্গে খুশি হয়ে যায় বর্ষা। যাক, অবশেষে কফিটা ভালো লেগেছে শুভ্রের। বর্ষা খুশি মনে বলল, সত্যি? হুম। এরই মাঝে বর্ষার ডাক পড়ল নিচ থেকে। শুভ্রের দিকে তাকিয়ে থেকে বলল, আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। উত্তরে শুভ্র খুশি হয়ে বলে। ঠিক আছে। লাইব্রেরির 4 নম্বর টেবিলের জানালার পাশে বসেছিল হিয়া। আচমকাই খাতা কলম ডায়েরি বই সবকিছু সাইডে ছুঁড়ে দিয়ে বলল সে, আর ভালো লাগছে না, বিরক্তকর সবকিছু। আজ 2 দিন হলো নির্মলের সাথে কথা বলা বন্ধ হিয়ার। সেই যে বাড়িতে গিয়েছিল নির্মল, তারপর আর খোঁজ নেই তার। হিয়া বোঝে না হুট করে কোথায় গেল নির্মল। হসপিটালেও গিয়েছিল হিয়া, কিন্তু খোঁজ পায়নি। মনটা ব্যাকুলতার শীর্ষে আছে একদম। যবে থেকে নির্মলের উপর দুর্বল হয়ে পড়েছে হিয়া, তবে থেকেই একদিন দেখা না হলেই ব্যাকুল হয়ে পড়ে হিয়া, যেমন এখন হচ্ছে। আর ব্যাকুল বলেই কোনো কিছু ভালো লাগছে না তার। হিয়া ফোনটা হাতে নিল, কল করলো নির্মলের নাম্বারে, কিন্তু প্রত্যেকবারের মতো এবারও এক ভদ্রমহিলা ফোন বন্ধ বলছে। হিয়া বোঝে না এইভাবে হুট করে কোথায় লাপাত্তা হয়ে গেল নির্মল। নির্মলের চিন্তায় কোনো কিছুতেই যেন মন বসছে না হিয়ার। রাত 11টার কাটা ছুঁই ছুঁই। রুমের মধ্যে পায়চারি করছে শুভ্র। সাথে অপেক্ষা করছে সে বর্ষার আসার জন্য, কিন্তু বর্ষার কোনো খবর নেই। শুভ্র বোঝে না এই মেয়েটা অলওয়েজ এত দেরি করে কেন। সে কি বোঝে না কেউ একজন তার জন্য অপেক্ষা করছে ব্যাকুল হয়ে? শুভ্র তার পকেটে হাত রাখলো, বের করলো বর্ষার জন্য আনা একটা ছোট্ট গিফট। গলায় পরার সুন্দর একটা লকেট কিনেছে শুভ্র, যেটা দুপুরে জুয়েলারি দোকানে গিয়ে এনেছিল সে। শুভ্র মুচকি হেসে বক্স থেকে লকেটটা বের করে তার দিকে তাকিয়ে বলল, তুমি কখন আসবে বোকারানি? আর তোমায় আমি নতুনভাবে বুকে জড়িয়ে ধরে বলবো ভালোবাসি, বলবো অনেক কথা। আপনি কি রুমে নেই শুভ্র? সঙ্গে সঙ্গে রুমের দরজা আটকে পেছন থেকে বর্ষার মুখ চেপে ধরে শীতল ভেজা কণ্ঠ নিয়ে বলল শুভ্র। হুশ, অনেক হয়েছে তোমার আপনি বলা, আজ থেকে তুমি শুনতে চাই। শুভ্রের কাজে চোখ বড় বড় হয়ে যায় বর্ষার, তবে কিছু বলল না। আর শুভ্র পকেট থেকে তার গিফটটা বের করে পরিয়ে দিল বর্ষার গলায়। তারপর বলল, আজ থেকে তোমার আমার ভালোবাসার গল্প শুরু বর্ষা। অতঃপর সব অভিমান ভুলে আমি তোমায় চাই একদম নিজের করে। কোনো বাধা থাকবে না, আর থাকবে না আর দূরত্ব, থাকবে শুধু ভালোবাসা। তুমি কি ভালোবাসবে আমায়? প্রতি উত্তরে খুশি হয়েই বলল বর্ষা। আসবো, তবে একটা শর্তে। বর্ষার কথা শুনে অবাক হলো শুভ্র, বলল, শর্ত? কিসের শর্ত? বর্ষা সরে আসে শুভ্রের কাছ থেকে, রুমের লাইট জ্বালিয়ে দেয় তৎক্ষণাৎ। গলায় লকেটটা দেখে মুচকি হাসল সে। তারপর শুভ্রের মুখোমুখি হয়ে বলল, আপনি এখনো একটা প্রশ্নের উত্তর দেননি আমায়। বর্ষার কথায় ভ্রুজোড়া কুঁচকে এলো শুভ্রের। বেশ ভরাট গলায় বলল, কি বলিনি তোমায়? এটাই যে আপনি বিয়ের দিন ফিরে কেন এলেন, কেনই বা বিয়ে করলেন আমায়, আর প্রায় রাত করে কার সাথে কথা বলেন আপনি, আর কেই বা ওই উপন্যাসিকা? বলেই বিছানার ওপর থেকে শুভ্রের মোবাইল এনে কল লিস্টের প্রথম নামটা দেখালো বর্ষা। শুভ্র অবাক হলো খানিকটা, পরক্ষণেই হেসে বলল, এই ব্যাপার, ঠিক আছে, আজই তোমায় সব বলবো আমি, ভেঙে ফেলবো সব ধূসরতা। চলো আমার সাথে। এই বলে বর্ষার হাত ধরে এগিয়ে গেল শুভ্র সামনে। জ্যোৎস্না ভরা রাত, আকাশটা জলজল করছে তারাদের নিয়ে। চাঁদ মামাও আছে তাদেরই ভিড়ে।
বাড়ির সামনের রাস্তার ধারে জ্বলজ্বল করছে রাতের আধারে দাঁড়িয়ে থাকা নির্ঘুম আলোকিত ল্যাম্পপোস্ট। গেটের সামনে থাকা গাছের পাতারাও নড়ে চড়ে উঠছে কতক্ষণ পর পর। শীতল হাওয়া বইছে চারিদিকে। এসবের মাঝেই বেলকনিতে পাশাপাশি চেয়ারে বসে আছে শুভ্র বর্ষা। কারোর মুখেই তেমন কথা নেই। হঠাৎই নিজেদের নিশ্চপতাদের সাইডে রেখে বলে উঠল বর্ষা,